আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি এসএস টিচার স্কুলের এই গাইডলাইন ক্লাসে। বিজিএস এর জন্য গাইডলাইন বা এই জিনিসগুলো আসলে কেন দরকার, এটা আসলে খুবই সত্য কথা যে আমি নিজে যখন ছোট ছিলাম তখন বিজিএস পড়াটাকে আমরা কিন্তু তেমন একটা গুরুত্ব দিতাম না, তাই না? তাই এই গাইডলাইন থেকে আমরা ফাঁকিবাজি করেও আসলে কিভাবে বিজিএসটি একটু গুছিয়ে পড়তে পারি সেটাই আসলে দেখার চেষ্টা করব। আমি আছি তোমাদের সাথে, তোমাদের হিমেল ভাইয়া। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছি আর মাঝে মধ্যে তোমাদেরকে পড়াই, এটাই হচ্ছে আমার পরিচয়। আচ্ছা, গাইডলাইন ভিডিওতে তোমরা যদি একটু খেয়াল করো যে এই বোর্ডে আমি বেশ কিছু চ্যাপ্টার লিখেছি, মানে সেই চ্যাপ্টারের নামগুলো আমি উল্লেখ করেছি এবং এটা কিন্তু আসলে চাইলে সবগুলো একটা স্লাইডে বা একটা পেজে লেখা যেত, কিন্তু আমি এটা ভাগ করে কয়েকটাতে লিখেছি। এটার একটা কারণ আছে, কারণগুলো তোমাদেরকে বলবো এবং সেই সাথে আমরা গাইডলাইনটাও দেখব। আমি এখানে একটা জিনিস লিখতে চাইছিলাম, সেটা হচ্ছে যে গাইড মানে তো পথ দেখানো, তোমাদেরকে পথ দেখাবো, আমাকে পথ দেখাবে কে? আমারও সামনে আসলে পরীক্ষা। যাই হোক, এই জায়গা থেকে আমরা ধরো আমাদের বইয়ে কি দেখি 15টার মতো চ্যাপ্টার আছে, তাই না? এখন আমরা অনেকেই এই জায়গাতে ফাঁকিবাজি করি বা গুরুত্ব দেই না। এটাকে আমি আসলে ফাঁকিবাজিও বলি না, কারণ আমরা আসলে সায়েন্সের, ম্যাথস, এরকম অনেক সাবজেক্ট, ইংলিশ, গ্রামার, বাংলা ব্যাকরণ নিয়ে এত বিজি থাকি যে আমরা আসলে এই সাবজেক্টগুলো আসলে একটু যতটা লুকিয়ে এড়িয়ে চলে যাওয়া যায় সেটাই আমরা করি। কিন্তু পরীক্ষার সময় কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই সেম গুরুত্ব রয়েছে, তাই না? কারণ তোমরা অনেকে হয়তো খেয়াল করেছো যে এই বছরের যে এসএসসি রেজাল্টে কিন্তু অনেকেরই হয়তো দেখা গিয়েছে যে হয়তো সে সায়েন্স ম্যাথসে অনেক ভালো, কিন্তু বাংলা কিংবা ইংলিশ অথবা আজকে আমরা যে গাইডলাইনটা দেখব বিজিএসে A+ আসেনি বিধায় তার হয়তো পুরো রেজাল্টটা বাজে হয়ে গিয়েছে। আমরা যখন বোর্ড পরীক্ষাগুলো দিব না ভাইয়া, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা সাবজেক্টের সেম গুরুত্ব আছে। এখন কোনোটা হয়তো তুমি কম পড়ছো, কোনোটা বেশি পড়ছো, সেটা ম্যাটার করে না। কোনোটা ভালো করছো একটু বেশি, কোনোটা একটু খারাপ হয়ে যাচ্ছে পরীক্ষা, এইটাও ম্যাটার করে না। কিন্তু আমাদের সবগুলোকে সেম গুরুত্ব দিয়ে যত বেশি মার্ক আনা যায় সেটাই চেষ্টা করতে হবে। এখন এখানে তোমাদেরকে আগে স্লাইডটা দেখাই। আমি এখানে এই যে 1 2 3 4 আমি 4টা ভাগ করেছি। আমার হাতের লেখা হয়তো একটু খারাপ, এই জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, ক্ষমা চাওয়া ছাড়া আসলে আমার এখন কিছু করার নেই, হাতের লেখা খারাপ, কি করব বলো? এখানে যে স্লাইডে 5টা চ্যাপ্টার দেওয়া, প্রথমে আমি নিয়েছি আমাদের বইয়ের ফার্স্ট 5টা চ্যাপ্টার। বাংলাদেশের পূর্ব বাংলার, অর্থাৎ যখন বাংলাদেশ হয়নি 1947 থেকে 70 পর্যন্ত পূর্ব বাংলার আন্দোলন আর যে জাতীয়তাবাদ সেটা কিভাবে উঠে আসলো। তারপরে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, যেটা 1971 সালকে নিয়ে এই চ্যাপ্টারটা এক্সপ্লেন করা হয়েছে। এরপর হচ্ছে সৌরজগৎ ও ভূমণ্ডল, বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার, আর 5 নম্বর চ্যাপ্টার নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। এই 5টা আমি একসাথে কেন রেখেছি জানো? একটু খেয়াল করে দেখো, এই 5টা থেকে পড়ার মতো আমাদের কমন জিনিস কি কি, বা কমন পড়া কি কি থাকে আসলে একটু খেয়াল করো। আমরা এই 5টা চ্যাপ্টার থেকেই কিন্তু চেষ্টা করি, কি চেষ্টা করি ভাইয়া? আমরা চেষ্টা করি নাম মনে রাখতে, অনেক মানুষের নাম দেওয়া, সাল মনে রাখতে, সালের সাথে তারিখও থাকে, তারপর এক একটা ঘটনা মনে রাখতে, তাই না? কোন ঘটনা কখন ঘটেছে, কখন পাকিস্তান আত্মসমর্পণ করেছে, এসব অনেক ঘটনা, বা কার কাছে আত্মসমর্পণ করেছে, কবে করেছে, কোন তারিখে করেছে, অনেক ধরনের তথ্য থাকে। তারপর কি বলো তো ভাইয়া? তারপর হচ্ছে যেটাকে আমি আলাদাভাবে লিখব, সেটা হচ্ছে নিউমেরিক্স, অর্থাৎ নাম্বার, সংখ্যা। হ্যাঁ, এটা কেন লিখছি বলছি। তারপর হচ্ছে স্থান। আমাদের এই যে এখানে 5টা জিনিস আইডেন্টিফাই করা, আমরা প্রথম 5টা চ্যাপ্টার জুড়ে এই কাজগুলোই করি। খেয়াল করে দেখো, আমাদের প্রথম 2টা চ্যাপ্টার পড়ার জন্য নাম, সাল, তারিখ, ঘটনা এইসব খুবই গুরুত্বপূর্ণ। আবার ভূপ্রকৃতি ও জলবায়ু পড়ার জন্য আমাদেরকে কিন্তু কিছু কিছু জায়গায় কিছু জিনিসের নাম, এখানে নাম বলতে কিন্তু আমি ব্যক্তির নাম বোঝাচ্ছি। হ্যাঁ, ব্যক্তি বা কারো নাম বোঝাচ্ছি। আমাদের ভূপ্রকৃতি ও জলবায়ু পড়ার ক্ষেত্রে আমাদের
বিভিন্ন ঘটনা বা নাম্বার, তাই না, সংখ্যা দিয়ে অনেক কিছু লেখা হয়, অনেক বড় বড় কিছু, যেমন সৌরজগৎ ও ভূমণ্ডল। সৌরজগৎ ও ভূমণ্ডলে বলা হলো ধরো বুধ থেকে বৃহস্পতির ডিস্টেন্স অমুক। এখন এটা তো খুব বড় একটা সংখ্যা যেটা আমাদের কষ্ট করে মনে রাখতে হয়। আবার স্থানও আছে। স্থান বলতে নদ নদী ও প্রাকৃতিক সম্পদে কিন্তু পদ্মা নদী কোথা থেকে এসেছে, কোথায় যেয়ে মিশেছে, কোন কোন জেলার ভিতরে আছে, এই ব্যাপারগুলো থাকে। স্থানকে এইটার জন্য স্পেশালি আমরা বেশ কয়েকটা ভাগেও আবার ভাগ করে ফেলতে পারি। যেমন নদীর জন্য দেশের ভেতরকার স্থান, কোন দেশ থেকে মানে বাইরে থেকে যদি নদীগুলো যে উৎপন্ন হয়ে আমাদের দেশে আসছে, বাইরের কোন কোন স্থান, এইভাবে কিন্তু আমরা নদ নদীর প্রাকৃতিক সম্পদ পড়ার সময় এটাকে আলাদা করে ফেলতে পারি। অর্থাৎ এই যে 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টারে পড়ার মতো এই 5টা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। আর একটা জিনিস সৌরজগৎ ও ভূমণ্ডলে আমরা হয়তো ম্যাথস, হ্যাঁ, হালকা একটু ম্যাথস দেখতে পারি। তো এই যে আমরা হালকা একটু ম্যাথস দেখতে পারি সৌরজগৎ ও ভূমণ্ডল থেকে, এই 6টা জিনিসই আমাদেরকে এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে পড়তে হয়। তার মধ্যে আমাদের হয়তো পূর্ব বাংলার আন্দোলন, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, বাংলাদেশের স্বাধীনতা, এই দুইটা হয়তো একটু নতুন কিছু তথ্য জানলে আমাদের এই চ্যাপ্টার দুটো খুব ইজিলি শেষ হয়ে যায়। কিন্তু সমস্যাটা হয় ভাইয়া 3rd, 4th আর 5th চ্যাপ্টার, কারণ অনেক কিছুই এখানে নতুন। তাহলে আমরা কি করবো আসলে বলো তো? পড়ার আমি সবসময় একটা হ্যাক ইউজ করতাম, সেটা হচ্ছে ধরো কোনো চ্যাপ্টার আমার খুবই বিরক্ত লাগে, আমি কি করব জানো? ধরো আমার বইয়ে 15টা চ্যাপ্টার আছে, তার মধ্যে 5টা চ্যাপ্টার খুব বিরক্তিকর, 5টা চ্যাপ্টার, হ্যাঁ 5টা চ্যাপ্টার খুব বিরক্তিকর, আর 5টা চ্যাপ্টার ধরো কথার কথা একটু মানে পড়তে তো কারোরই ভালো লাগে না, কিন্তু ধরো ওই 5টা চ্যাপ্টার পড়া যায় কোনো মতে। ধরো এটাকে আমি লিখলাম যে ইজি, একদম ইজি। ঠিক আছে, 5টা চ্যাপ্টার বোরিং, 5টা চ্যাপ্টার ইজি। আমি কি করতাম জানো? আমরা যদি পড়া শুরু করতে যাই তাহলে আমাদেরকে একটা জিনিস করতে হবে, বোরিং চ্যাপ্টার, ইজি চ্যাপ্টার এসব ধরা যাবে না। আমাদেরকে ধরতে হবে কি বলতো, যেই চ্যাপ্টারটা আমার ইন্টারেস্টিং লাগছে, সেই জিনিসটা একটু জানি, বা এই জিনিসটা জানলে হয়তো আমার একটু মজা লাগবে। যদি কোনোটাই না লাগে তাহলে সরি টু সে, তোমাকে কি করতে হবে ভাইয়া, এই বোরিং চ্যাপ্টারগুলো একটু কষ্ট করে হলেও আগে ধরার চেষ্টা করতে হবে। কারণ একটা জিনিস যদি আমরা খেয়াল করি ভাইয়া, 6 থেকে 10 পর্যন্ত আমাদের বিজিএস বইটা কিন্তু আস্তে আস্তে জাস্ট কন্টেন্ট বাড়ে, হ্যাঁ চ্যাপ্টার অলমোস্ট দেখি সেম থাকে, শুধু কন্টেন্ট বাড়ে, অনেক বেশি জানার পরিধি বাড়ে। তাই সব কিছু হয়তো আমরা আগে কম বা বেশি পেয়ে এসেছি। তাই 5টা বোরিং চ্যাপ্টার আছে, ধরো শুরু করলাম পড়া আল্লাহর নামে বিসমিল্লাহ বলে, 5টা যে ইজি যে চ্যাপ্টারগুলো আছে, বোরিং চ্যাপ্টার পড়তে পড়তে যখন আর কুলাচ্ছে না, বিজিএসের উপর বিতৃষ্ণা এসে যাবে, ওই মোমেন্টটা আসতে দেওয়াই যাবে না। বুঝতে হবে যে কখন আমার বোর লাগতে পারে, তার আগেই এই চ্যাপ্টারটা যতটুকু হয়েছে রেখে ইজি যে চ্যাপ্টারটা আছে সেখানে মুভ করতে হবে। তাই বলে কিন্তু আবার সব ইজি চ্যাপ্টার একবারে পড়ে ফেললাম, বিজিএস হয়ে গিয়েছে, সেটা করা যাবে না, কেমন? আর অবশ্যই এইখানে মাথায় রাখতে হবে যে আমাদের যেহেতু এমসিকিউ 30টা এমসিকিউ কিন্তু ভাইয়া অনেক শর্ট কোশ্চেন আছে। শর্ট কোশ্চেন বা এমসিকিউ, সিকিউ না হয় আমি বাদ দিলাম, অ্যান্সার করলাম না, যেটা পারি না ফাঁকিবাজি করেছি, অপশান থাকে। শর্ট কোশ্চেন বা এমসিকিউর ক্ষেত্রে তো আমরা এখানে একটু প্যারা খেয়ে যাবো, আমরা বাদ দিতে পারবো না, বাদ যদি দেই তাহলে নাম্বার পাবো না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের সমান গুরুত্ব আছে। এবং শর্ট কোশ্চেন কিন্তু অনুধাবন টাইপের, অনুধাবন মানে কি, বুঝে পড়া। তাহলে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার আসলে শুধু রিডিং পড়ে গেলাম, ভাইয়ারা পড়ালো, ক্লাসে পড়িয়েছে, পড়ে গেলাম, সেটা করলে হবে না, আমাদের প্রপারলি বুঝে পড়তে হবে, কেমন? আচ্ছা, তাহলে এই যে 5টা বোরিং চ্যাপ্টার, এই 5টাকে আমি বোরিং চ্যাপ্টার বলেছি, মানে এই 6টা ব্যাপার আমি দেখালাম, এই 6টা ব্যাপার এখানে পড়ার মতো আছে। এই বোরিং চ্যাপ্টারগুলো পড়তে পড়তে আমি এখানে ইজি চ্যাপ্টার হিসাবে এখানে মার্ক করেছি এই 3টা চ্যাপ্টার। হ্যাঁ, এই 3টা চ্যাপ্টার হচ্ছে আমাদের বিজিএস বইয়ের ইজি চ্যাপ্টারগুলো। এই ইজি চ্যাপ্টারগুলো যেসব, এই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা নিতে পারি, কারণ খেয়াল করে দেখো। আচ্ছা, এখানে একটু পরে আসি, আমরা সিরিয়াল অনুযায়ী যাই। হ্যাঁ, 5 পর্যন্ত তো শেষ, কি করব বুঝলাম। 6 থেকে রাষ্ট্র নাগরিকতা বা রাষ্ট্র নাগরিকতা আইন, সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন, গণতন্ত্র ও নির্বাচন, জাতিসংঘ ও বাংলাদেশ। অর্থাৎ এখানে না এই চ্যাপ্টারগুলোতে কি করা হয়েছে জানো,
কঠিন ওয়ার্ড ইউজ করা হয়েছে, অনেক নতুন নতুন জিনিস ইউজ করা হয়েছে। যেমন রাষ্ট্র নাগরিকত্ব আইনে নাগরিকের দায়িত্ব কী কী, রাষ্ট্র কীভাবে গঠিত হয় সেসব বলা হয়েছে। আবার সরকারের বিভিন্ন অঙ্গ প্রশাসনে, হ্যাঁ, আমরা ইউনিয়ন পর্যায়ে কিভাবে কাজ করে, উপজেলা পরিষদ কিভাবে কাজ করে, সিটি কর্পোরেশন কিভাবে কাজ করে, এই তথ্যগুলো পাই, যেটা আমাদের মনে রাখা কষ্ট। গণতন্ত্র নির্বাচনে আমরা নির্বাচনের বিভিন্ন ব্যবস্থা দেখি। আর জাতিসংঘ বাংলাদেশে, জাতিসংঘের সাথে বাংলাদেশের কী সম্পর্ক, জাতিসংঘ কবে কিভাবে কেন গঠিত হলো, আর জাতিসংঘের যে অঙ্গ সংগঠন আছে সেসব আমরা দেখি। এখন এই চ্যাপ্টারগুলো যদি আমরা একটু চিন্তা করি, আমাদের একটা জিনিস কিন্তু ভাই মাথায় রাখতে হবে যে এই চ্যাপ্টারগুলো বা বিজিএসের এই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের বেসিক নলেজ হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা যদি নাই জানি যে রাষ্ট্র নাগরিকত্ব আইন কীভাবে হয়, নাগরিকদের অধিকার কী কী, বা সরকারের বিভিন্ন অঙ্গ কী কী, গণতন্ত্র আর নির্বাচন কী কী, বা জাতিসংঘ বাংলাদেশ কী, তাহলে কিন্তু আমাদের পড়া খুবই টাফ হয়ে যাবে। তাই আমরা এখান থেকে কি করব বলো তো? এখান থেকে নেওয়ার মতো আছে সংস্থা, সেটা জাতিসংঘের অঙ্গ সংগঠন হতে পারে। আবার এই যে সরকারের বিভিন্ন অঙ্গ প্রশাসনের জন্য বিভিন্ন যে ছোট ছোট পরিষদ আছে সেসব হতে পারে। রাষ্ট্র নাগরিকত্ব আইন বা এইসব পড়তে গেলে আমাদের কিন্তু একটা জিনিস আছে বইয়ে, কোটেশন, যে অনেক পণ্ডিত ব্যক্তি অনেক কিছু বলেছে, সেসব আমাদের মনে রাখতে হবে। তারপর সংস্থা, এটা কিন্তু সংস্থা। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারগুলোর সংজ্ঞাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সংজ্ঞা আমাদের মাথায় রাখতে হবে। জাতিসংঘ আর বাংলাদেশের জন্য আমাদের কিছু কিছু ক্ষেত্রে সাল বা তারিখ মনে রাখতে হবে। তাহলে এই চ্যাপ্টারগুলা আমরা ধরো রিডিংয়ে পড়ে যাচ্ছি, এটা কিন্তু খুব প্রেশার না, হয়তো একটু কষ্ট করে ইউনিয়ন পরিষদ বা এই নাম্বারগুলো মুখস্থ রাখতে হয়, মেম্বার বা এই যে সংস্থা, সংস্থা হলে সংস্থা কিভাবে কাজ করে সেটাও অবশ্যই মনে রাখতে হবে। এটা আমাদের জন্য একটু প্রেশার হতে পারে। কিন্তু একই সাথে যদি চিন্তা করো ভাইয়া, এই চারটা চ্যাপ্টার কিন্তু জাস্ট এই চারটা জিনিস দিয়ে আমরা ইজিলি পড়ে ফেলতে পারি, তাই না? তাহলে আমাদের পড়াটাও ইজি হয়ে যাবে। মানে এই চারটা চ্যাপ্টারগুলো কিন্তু তুলনামূলকভাবে অন্য চ্যাপ্টার থেকে ইজিয়ার। আচ্ছা, এখন এই যে আমাদের বইয়ের 10, 11, 12 এই তিনটা চ্যাপ্টার আসলে অর্থনীতিকে ফোকাস করে বানানো হয়েছে। এখন তোমরা অনেকেই জানো যে হিউম্যানিটিসের যারা আছো তারা হয়তো অনেকে কলেজে হিউম্যানিটিসে থেকে অর্থনীতি নিবে পড়ে। আবার এইসব কিন্তু সিভিক্সের, অর্থাৎ রাষ্ট্র বা পৌরনীকতা, হ্যাঁ, এইখান থেকে এসেছে, পৌরনীতি থেকে। তো এইসব হচ্ছে আবার সিভিক্সের চ্যাপ্টার। আবার এইসব হচ্ছে বেসিক হিস্ট্রির চ্যাপ্টার। এই যে সৌরজগৎ, ভূমণ্ডল 3, 4, 5 হচ্ছে আবার জিওগ্রাফির মধ্যে হয়তো কিছুটা পড়ে। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে আমরা পড়লে যে আমাদের লস তা না। বিশেষ করে যারা হিউম্যানিটিসের আছি তাদের জন্য কিন্তু এটা আরও কমন, কলেজেও কাজে লাগবে। এখন এখানে আসলে আমাদেরকে এই বইটাতে সব কিছু নিয়ে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। অর্থনীতির এই যে তিনটা চ্যাপ্টার 10, 11, 12 এই তিনটা থেকে আমরা আসলে কী কী দেখবো ভাইয়া? একটা হচ্ছে আমাদের জাতীয় সম্পদ ও অর্থনীতি কিভাবে কাজ করে, হ্যাঁ, কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে একটু খেয়াল করো ভাইয়া, আমরা 10, 11, 12 এই তিনটা চ্যাপ্টার থেকে আমাদের ব্যাংকে কি শুল্ক বা শুল্কের বিভিন্ন পদ্ধতি আছে, এই জিনিসগুলো আমরা দেখি। বা ব্যাংকের বিভিন্ন সিস্টেম, হ্যাঁ, সেন্ট্রাল কেন্দ্রীয় ব্যাংক থাকে, তারপর সরকারি ব্যাংক থাকে, এইসব কিভাবে কাজ করে সেটা দেখলাম। অর্থনৈতিক নির্দেশক হিসাবে আমরা জিডিপি, জিএনআই, পার ক্যাপিটা ইনকাম এসবকে ধরি, এইসব কিভাবে কাজ করে সেটা আমরা দেখলাম। আর জাতীয় সম্পদ ও অর্থনীতি থেকে আমরা হয়তো কত ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, জাতীয় সম্পদ কি, এই জিনিসটা জানলাম। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা একটা কমন কাজই করে যাচ্ছি ভাইয়া। প্রত্যেকটা জিনিসই কিভাবে কাজ করে এই জিনিসটাই আমরা বের করতে চাচ্ছি। সাথে এটার গুরুত্বটা কি, এটা আমার জন্য কেন দরকার। আমি একটা চকলেট খেতে চাই, চকলেটটা কেন দরকার, খেলে আমার ভালো লাগবে, তাই না? এরকম প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো পারপাস, কোনো না কোনো একটা কারণ আছে, সেটা জাস্ট বের করতে হবে। এতটুকুই হচ্ছে জাস্ট এই তিনটা চ্যাপ্টারের মূল জিস্ট, মূল পড়া এই তিনটা চ্যাপ্টার থেকে এতটুকুই, যে কোন জিনিসটা কিভাবে কাজ করছে। হয়তো আমাদের এখানে অনেক ব্রেইন স্টর্ম করতে হয়, কিন্তু একটা জিনিস তোমাদেরকে দেখাই ভাইয়া, এখানে
আমরা 12টা চ্যাপ্টার নিয়ে অলমোস্ট কথা বলে ফেলেছি। তার মধ্যে এই যে 4টা চ্যাপ্টার না, এই 4টা চ্যাপ্টার আমরা কম হোক বেশি হোক আগের ক্লাসগুলো থেকে কিছুটা হলেও জানি। আবার এই 5টা চ্যাপ্টারের ক্ষেত্রেও কিন্তু এটা অনেকটা সত্য, অর্থাৎ অলমোস্ট আমাদের বইয়ের চ্যাপ্টারগুলো কিন্তু রিপিটেশনের মধ্য দিয়ে যায় একটা ক্লাস থেকে আরেক ক্লাসে। সেই জায়গা থেকে এখানকার বাড়তি ইনফরমেশনগুলো আমরা যদি একটু ঠিক মতো পড়ি, আমাদের কিন্তু পরীক্ষায় ভুল হওয়ার কোনো সুযোগ নেই। লাস্ট ইজি চ্যাপ্টারগুলো 13, 14, 15 পরিবার কাঠামো, সামাজিকীকরণ আর বাংলাদেশের সামাজিক পরিবর্তন, সামাজিক সমস্যা। এখন বিজিএস আমি সবসময় একটা কমন ডায়লগ দিই যে বিজিএস পড়া অনেক ইজি। কারণ কি জানো? কারণ বিজিএস আমরা আশেপাশে চারপাশে স্কুলে যেতে, স্কুল থেকে ফিরতে, খেলাধুলা করতে, আশেপাশে যা দেখি তার অনেক কিছুর সাথে বিজিএস আছে। কারণ আমরা সমাজে যা দেখি, সমাজে যা দেখছি সেসবে আমাদের পড়ানো হচ্ছে। এই প্লিজ এইটা কেউ বলো না যে ভাই আমি তো সৌরজগৎ ভূমণ্ডল দেখতে পারি না। হ্যাঁ, মানে অলমোস্ট এই যে 3টা চ্যাপ্টার, আমাদের পরিবার কেমন, হ্যাঁ বাংলাদেশে কি কি সামাজিক চেঞ্জ আসছে বা কি কি সামাজিক সমস্যা আছে সেসব কিভাবে দূর করা যায়, এসব কিন্তু আমরা একটা সমাজে চলতে ফিরতেই দেখি। আবার এই যে অনেকে কিন্তু আমরা অনেকেই দেখা যায় যে আমাদের পরিবারের বড় কারো কাছ থেকে ব্যাংকের কাজ কিভাবে করতে হয় এইসব অনেক কিছু নিজেরাই হয়তো নিজেদের আগ্রহে জেনে থাকি। আবার ধরো এই যে সচিবালয় আছে বা আমরা মাঝে মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে দেখি, জাতিসংঘের নিউজ পড়ি, এসব আসলে কিভাবে কাজ করে সেটা কিন্তু জানা দরকার। এই 3টা চ্যাপ্টার খুবই ইজি। এই 3টা চ্যাপ্টার জাস্ট ধরলে প্রত্যেকটা জায়গা থেকে যদি তুমি ভাইয়া রিডিং পড়ো কোনো আপত্তি নেই, রিডিং যেটাই পড়ো যদি মনোযোগ দিয়ে পড়ে ফেলতে পারো তাহলে আর কোনো কিছুতে বিশ্বাস করো তোমার প্যারা হবে না। আর ইজি চ্যাপ্টার যদি হয় তাহলে তো কথাই নেই। এই 3টা চ্যাপ্টার যদি একটু প্রপার রিডিং পড়ে ফেলতে পারো, আর এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট করে দেওয়া আছে, অনেক ধরনের অনেক কিছু পয়েন্ট করে গুছিয়ে দেওয়া আছে। এইসব পয়েন্টগুলো মনে রাখতে পারলেই কিন্তু দেখবে যে এই চ্যাপ্টারগুলো একদম ঝরঝরা হয়ে গেছে। আচ্ছা, এমসিকিউ সিকিউ শর্ট কোশ্চেন। এমসিকিউর মার্ক আমার 30, সিকিউতে 50, শর্ট কোশ্চেনে 20, তাই না? অর্থাৎ এমসিকিউ 30টা আমার কিন্তু ভুল করা যাবে না ভাইয়া। ভুল হয়তো হয়ে যাবে, মানুষ মাত্রই তো ভুল, কিন্তু যত কম ভুল করা যায় আমাদেরকে সেটা দেখতে হবে। অর্থাৎ এমসিকিউ আমরা চেষ্টা করব এখানে যাতে আমাদের বেশি মার্ক থাকে। সিকিউতে 50 একটা জিনিস খেয়াল করো ভাইয়া, 50-এ 5টা সৃজনশীল না, 5টা সৃজনশীলে জ্ঞানমূলক সবগুলো হলে ফুল মার্ক, অনুধাবন প্রপারলি হলে ফুল মার্ক। টিচাররা ঝামেলা করে হচ্ছে গ আর ঘতে এসে উচ্চতর দক্ষতা আর যোগ্যতার প্রশ্ন, তাই না? এখানে দেখা যায় যে অ্যাভারেজ মার্কিং করে। আমরা খারাপ যেটা হতে পারে সেটাই হয়তো ধরে রাখলাম যে 5টাতে আমাকে 8 করে, ধরো 8 করে 40 নাম্বার দিবে। 8 কেন? ওই যে জ্ঞানমূলকের 1, অনুধাবনের 2, মোট 3 হলো। গ নাম্বারে 3-এর জায়গায় 2, 5, আর ঘয়ে 4-এর জায়গায় 3, 8, ধরো অ্যাভারেজেই, তাহলে আমার মার্ক হবে কত? 40, তাই না? শর্ট কোশ্চেন কিন্তু ভাইয়া অনুধাবন শর্ট কোশ্চেন, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। শর্ট কোশ্চেন কোনোভাবেই ভাইয়া ভুল করা যাবে না। শর্ট কোশ্চেন হলেই মার্ক, টিচার তোমাকে আটকাতে পারবে না। শর্ট কোশ্চেন আর এমসিকিউ হচ্ছে আমাদের জন্য মিস্ট্রি বক্স। হ্যাঁ, এমসিকিউ আর শর্ট কোশ্চেন এটা হচ্ছে আমাদের জন্য জ্যাকপট পরীক্ষার, হ্যাঁ, যে লটারি লাগার মতো। কারণ এটা হলে এমসিকিউ যা হবে তুমি সেই মার্কই পাবে, শর্ট কোশ্চেন যা হবে সেই মার্কই পাবে। অর্থাৎ এই 30 আর 20, এই 50-এ যদি আমরা 50 এনশিওর করতে পারি, আর এখানে যদি ধরো 50-এ 40, আচ্ছা যাও, হ্যাঁ তোমাকে টিচার একটু বেশি ভালোবাসে, ধরো সবগুলোতে একই মার্ক দেয়নি, ধরো তুমি এখানে কত, এখানে ধরো তুমি 42 থেকে 44 মার্ক পেলে, তাহলে দেখেছো যে তোমার রেজাল্ট কতটা ভালো হয়ে যাবে। তুমি জাস্ট দেখা যাবে যে এমসিকিউ সব হলো, শর্ট কোশ্চেন সব হলো, তোমার মার্ক 90+ বা কিছু ক্ষেত্রে 95ও হয়ে যেতে পারে। আবার যদি এইটাও সমস্যা হয়, ধরলাম এমসিকিউ কিছু ছুটে গেল, আমরা যদি প্রত্যেকটা ব্যালেন্স করতে পারি, আমাদের কিন্তু একটা জিনিস ভাইয়া মনে রাখতে হবে, এমসিকিউ শর্ট কোশ্চেন জ্যাকপট নাম্বার, এইটা কোনো সুযোগ নাই যে তুমি পারলে টিচার তোমাকে নাম্বার কাটবে। শর্ট সিকিউতে অনেক ধরনের কিছু হতে পারে, অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে, আমার লিখতে সময় বেশি লাগছে, আমি নার্ভাস, বোর্ড পরীক্ষা যেহেতু আমি তাড়াতাড়ি লিখতে পারছি না, সময় শেষ হয়ে যাচ্ছে, আমি হয়তো অসুস্থ ছিলাম ওই দিন তাই তাড়াহুড়ো করে লিখতে পারিনি। আবার এটাও হতে পারে যে সৃজনশীলগুলো খুব বিরক্তিকর, আমার কিচ্ছু কমন পড়ছে না, আমার অনেক প্যারা লাগছে। অথবা অনেক সময় হয়তো আমাদের লেখার স্ট্রাকচার, বাসায় আমরা টপ নচ প্রিপারেশন নিয়েছি, পরে হয়তো বাজে হয়ে যেতেই পারে, তাই না? তোমরা কিন্তু একটা জিনিস জানো ভাইয়া, যে আমরা আসলে যতটুকু পড়ি
যতটুকু আমরা চিন্তা করি, আমরা লেখার সময় কিন্তু তার ফুলটা ডেলিভার কখনোই করতে পারি না। আমরা যত বেশি পড়ি, যতই পড়ি, সেখান থেকে 70 থেকে 80% আমরা ডেলিভার করতে পারি। অর্থাৎ এই যে 20 থেকে 30% যে লস হয়, সেটা রিকভার করার অপশন হচ্ছে অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়তে এবং বাসায় লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। না হলে কিন্তু পরীক্ষার হলে তাড়াতাড়ি করে লিখতে পারছি না, লেখা নিয়ে সমস্যা হচ্ছে, এই ধরনের অনেক ইস্যুস তৈরি হবে। তাই আমরা সবাই একটু চেষ্টা করব যে অবসর সময় বা একটু ফ্রি টাইমে আমরা কোনো একটা সৃজনশীল, বা সেটা বাংলার হতে পারে, সেটা বিজিএসের হতে পারে। বাংলার বিজিএসি কেন বলছি, কারণ ফিজিক্সে, কেমিস্ট্রিতে বা ম্যাথসে অনেক ধরনের ম্যাথমেটিক্যাল জিনিস থাকে, তাই লেখাটা একটু কমে যায়। কিন্তু বাংলার বিজিএসি কিন্তু অলমোস্ট একই রকম লিখতে হয়। তাই আমরা যদি একটু লেখার প্র্যাকটিসটা করি, তাহলে আমরা পরীক্ষার হলে এই আফসোসটা আর করতে হবে না যে ভাইয়া পারতাম তো সবে কিন্তু লিখতে পারিনি। তাহলে শর্ট কোশ্চেন আর এমসিকিউর প্রপার গুরুত্ব দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই আগের ইয়ারের, প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ শর্ট কোশ্চেন দেখতে হবে, আর ঠিকঠাক মতো গুছিয়ে বইটা পড়ে শেষ করে ফেলতে হবে। মনে রাখতে হবে মূল বইয়ের আসলে কোনো বিকল্প নেই। কেমন? আশা করি এই গাইডলাইন ভিডিওটা তোমাদের কাজে আসবে, এবং তোমাদের যদি কাজে আসে, তোমাদের রেজাল্ট ভালো হয়, তাহলে আমি আসলে খুশি হব। তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আশা করি তোমাদের সাথে ভবিষ্যতে দেখা হবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ সবাইকে।